মিলি ড্রয়িং রুমের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। একটু আগেই তাদের ড্রয়িং রুম দিয়ে যে টর্নেডো গেল তা স্মৃতির পাতায় চিরন্তন জমিয়ে রাখার জন্য যথেষ্ট। প্রত্যেকটা জিনিস তুর্য ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। মাহিরের প্রিয় অ্যাকোরিয়ামটাও বাদ যায়নি। অ্যাকোরিয়ামের কথা মনে আসতেই মেয়েটা হন্ততন্ত হয়ে রান্নাঘর থেকে একটা বড় পাতিলে পানি এনে মাছগুলো তুলে রেখে দেয়। নাবাচুক অন্তত নিজের মনটা শান্তি পাক। হসপিটালের করিডোরে পাতানো চেয়ারে বিষণ্ণ মুখ নিয়ে বসে আছেন জাহিদ চৌধুরী। তিনি স্বচক্ষে দেখেছেন ছেলের পাগলামি। মাহির একলা তুর্যকে সামলাতে না পেরে জাহিদ চৌধুরীকে কল করতে বাধ্য হয়। জাহিদ চৌধুরী খান ম্যানশনে এসে তুর্যের করা পাগলামির কারণ জানতে চাইলে মাহির বুদ্ধি করে বনে চলে যাওয়ার ব্যাপারটা চেপে গিয়ে তুর্যকে হসপিটালে নেওয়ার কথা বলে। অতঃপর তিনি ও মাহির দুজনে মিলে তুর্যকে জোর করে হসপিটালে আনে। হসপিটালের বেডে স্থির হয়ে বসে আছে তুর্য। দৃষ্টি তার ফ্লোরে নিবন্ধ। তার ডান পাশে হাতটা ধরে বসে আছে মাহির। আর নার্স মেয়েটা তুর্যর পায়ের কাছে একটি ছোট টুলে বসে তার পায়ের ক্ষতস্থানটি ড্রেসিং করে দিচ্ছে, যেখানে অ্যাকোয়ারিয়ামের কাজ ঢুকে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। মাহির আর চোখে তুর্যকে পরখ করছে। একটু পরপর তার কানে বেজে চলেছে তুর্যর চিৎকার করে বলা তখনকার কথাগুলো। মাহির, ছাড়বো না তোর বোনকে, ছাড়বো না তোকে আমি। তোর বোন বলে কোনো ছাড় পাবে না সে। ছাড়িস না, একদম ছাড়িস না। আমিও চাই তুই তাকে নিজের সঙ্গে শক্ত করে বেঁধে রাখ, বিড়বিড় করে বলে মাহির। ড্যাড আর প্রিয় বন্ধুর কাঁধে ভর দিয়ে তুর্য তাদের ড্রয়িং রুমে উপস্থিত হলো। দরজা আগে থেকেই খোলা ছিল। জাহিদ চৌধুরী মেয়েকে ফোন করে আগে বলে রেখেছিলেন দরজা না আটকিয়ে শুধু হালকা করে চাপিয়ে রাখতে। বসার ড্রয়িং রুমের লম্বা সোফাতে আছোয়া হয়ে বই পড়ছে। মূলত কৌতূহলবশত সে এখানে আছে, নতুবা এখানে সে নিজের রুমে থাকতো। হঠাৎ তার চোখ যায় সামনে, দেখে তার ছোট ভাইয়া মাহির ভাই ও তার ড্যাডের কাঁধে ভর দিয়ে এদিকে এগিয়ে আসে, আর তার হাতে পায়ে ব্যান্ডেজ করা। বুশরা তার ছোট ভাইয়াকে এই অবস্থায় দেখে মম বলে একটা চিৎকার দিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। কিছুদিন আগেই বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট, আবার এখন ছোট ভাইয়ার ওই অবস্থা দেখে ভয় পেয়ে যায় মেয়েটা। মেয়েকে এভাবে কান্না করতে দেখে জাহিদ চৌধুরী তুর্যকে সোফাতে বসিয়ে মেয়ের কাছে যান। অতঃপর মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেন। কিচ্ছু হয়নি মামুনি ওর। মাহিরের অ্যাকোরিয়ামে ধাক্কা লেগে সামান্য লেগেছে হাতে পায়ে। ডাক্তার দেখে এনেছি, সেরে যাবে। দেখি তুমি কান্না করা বন্ধ করো। বুশরার চোখের পানি মুছে দিয়ে বলেন তিনি। বুশরার আচানক চিৎকার শুনে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয় সকলে। তুহিনও দেরি করেনি। বোনের চিৎকার করে মম বলা কথাটি শুনে তার অন্তরাত্মা কেঁপে উঠেছে। ছেলেটি ভেবে নিয়েছে তার মমের কিছু হয়েছে, তাই ওভাবেই ব্যথা পা নিয়ে ছুটে এসেছে। তবে এসে তুর্যের এহেন অবস্থা দেখে স্তব্ধ হয়ে যায়। সকলের উপস্থিত মুখগুলো দেখে নিয়ে জাহিদ চৌধুরী আবারও বলেন, তেমন কিছু হয়নি। বাহিরের অ্যাকোরিয়ামে ধাক্কা লেগেছে সামান্য। সবাইকে বোঝাতে পারল শান্তি চৌধুরীর মায়ের মনকে তিনি বোঝাতে অক্ষম। উনি ওনার মতো কেঁদে কেটে একাকার। এতে জাহিদ চৌধুরী বিরক্ত হন। এমনিতেই তিনি ছোট ছেলের প্রতি অনেক বিরক্ত। তাই তিনি শান্তি চৌধুরীর উদ্দেশ্যে বলেন, প্লিজ তুমি থামো এবার। বললাম তো ঠিক আছে, ও দেখো তোমার সামনেই বসা। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে তিনি এবার মাহিরকে জিজ্ঞেস করেন, মাহির, মীরামা কোথায়? ছোট বৌমাকে তো দেখলাম না কোথাও। মাহির কিছু বলতে যাবে তার আগেই তুর্য হড়বড়িয়ে বলা শুরু করে, মীরা নেই, মানে চলে গেছে। চলে গেছে মানে? সবাই অবাক, সাথে চেঁচিয়ে বলে, চলে গেছে মানে? বেশ কিছুদিন ধরে মীরা আর আমার মধ্যে সমস্যা চলছিল। গতকাল রাতে তো আমি অকারণেই তার গায়ে হাত তুলে ফেলি, যার কারণে সে মামাবাড়ি চলে গেছে। মামাবাড়ি মানে ইউএসএ? চোখ বড় বড় করে বলে বুশরা। আস্তে করে উত্তর দেয় তুর্য। কার সঙ্গে? একরাশ বিস্ময় নিয়ে প্রশ্ন করে তুহিন। শুভ। তুর্যর বলা কথাটা কর্ণপাত হতে উপস্থিত সকলে ভড়কে যায়। আর এদিকে মাহির চোখ বড় বড় করে তুর্যর দিকে তাকিয়ে ভাবে, কত বড় বেয়াদব হলে মানুষ এভাবে মিথ্যা বলতে পারে। নিজেকে তো দোষী করেছে, সঙ্গে তার ভাগিদার করেছে শুভকে। আল্লাহ, কি সাংঘাতিকের ছেলে। কিছুক্ষণ আগেই মাহির চৌধুরী ভিলা থেকে বাড়ি ফিরে এসেছে। আর এসেই দেখে মিলি দুটো মেয়েটকে সঙ্গে নিয়ে বিধ্বস্ত ড্রয়িং রুমটা আগের মতো না করতে পারলেও ভাঙা জিনিসপত্রগুলো সরিয়ে বেশ পরিপাটি করে ফেলেছে, এবং এখনও করছে। মাহির সোফাতে বসে মাথাটা তাতে হেলিয়ে দিয়ে মিলিকে বলে, এক কাপ ব্ল্যাক কফি দে তো যান, একটু রিল্যাক্স হই।
মাহিরের এহের লাগামহীন কথাবার্তা মিলিকে লজ্জায় ফেলে দেয়। তার লজ্জাহীন প্রণয় পুরুষকে সে বলেও থামাতে পারে না। কি দরকার ছিল মেয়েদের সামনে এভাবে ডাকা? মেয়ের দুটো মনে হচ্ছে কিছু শোনেনি, তবে ঠিকই তারা মিটিমিটি হাসছে। আর তাদের ওই মিটিমিটি হাসি দেখে আরও অস্বস্তিতে পড়ে যায় মিলি। সে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে পা বাড়ায়, নতুবা এদের সামনে এই বেহায়া লোক আবারও কোনো লাগামহীন কিছু বলে বসে কিনা। মাহির সোফাতে বসে চোখ মুখ বুজে তার আর তুর্যর কথোপকথন মনে করে। ফ্ল্যাশব্যাক। কড়া ইঞ্জেকশনের কারণে তুর্যর চোখে ঘুম নেমে এসেছে। সে বিছানায় শুয়ে ছোট ছোট চোখ করে তার সামনের ফ্লোরে দাঁড়িয়ে থাকা মাহিরকে দেখে চোখ মুখ শক্ত করে বলে, এভাবে তাকানোর মানে কি? আর তুই বাড়ি কেন যাচ্ছিস না? কত রাত হলো সে ধারণা আছে? মিলে বাড়িতে একা আছে না? যা বাড়ি যা। তার আগে বল, এতগুলো মিথ্যে বললি ঠিক আছে, তবে এর মধ্যে শুভটাকে কেন টানলি? আমি কাউকে টানিনি, যেটা সত্যি সেটাই বলেছি। মানে? মানে তোর বোনের শুভাকাঙ্ক্ষীটা আর কেউ নয়, বরং ওটা আমাদের শুভ। সর্বজান্তা? মাহিরের খোঁজা কিছু বলে না তুর্য, তবে বেশিক্ষণ চুপ করেও থাকে না। কদিন আগে মীরার ফোনে শুভর নাম্বার থেকে একটা টেক্সট ঢুকেতে দেখেছিলাম, আর তাতে লেখা ছিল, ভেবে বলছো তো হোয়াইট রোজ? আমার মনে হয় তুর্যকে বুঝতে তোমার ভুল হয়েছে, আর একবার ভেবে দেখো। ভেবেছিলাম এই বিষয়ে কথা বলবো মীরার সাথে, কিন্তু পরে ব্যস্ততার কারণে মনে ছিল না। ফ্ল্যাশব্যাক এন্ড। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে শান্তি চৌধুরী। এর মধ্যে রাত্রিতে সবাই ঘুমে বিভোর থাকলেও তিনি কিছুতে দু চোখের পাতা এক করতে পারছেন না। ওরা দু চোখ বেয়ে পড়ছে নোনা জলের ধারা। এটাই তো চেয়েছিলেন তিনি, তবে আজ কেন অপরাধবোধ ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে জানা নেই ওনার। তবে মেয়েটার পান পাতার ন্যায় সরল মুখখানি চোখের পাতায় ভেসে উঠছে বারংবার। একটুখানি মাতৃস্নেহের জন্য মেয়েটা ওনার পিছন পিছন ঘুরত, কিন্তু তিনি কি করতেন? মেয়েটাকে অপমান করে তাড়াতেন নিজের কাছ থেকে। শান্তি চৌধুরী ভেবে নিয়েছেন ওনার জন্যই মেয়েটা চলে গেছে। এত লাঞ্ছনা ওই ছোট্ট হৃদয়ে হয়তো সহ্য করতে পারেনি মেয়েটা। আর এদিকে ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠছে তুর্য। তার দু চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অনবরত। বুক ভারী হয়ে আছে তার, শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে। হঠাৎ বাচ্চাদের মতো ফুপিয়ে উঠল তুর্য। কিছু একটা বিড়বিড় করে বলছে ছেলেটা, তবে ফোফানোর কারণে তা বোঝা গেল না। সমাজ আর জলের মতো। এই তো কদিন আগেই আসলো মেয়েটা, আবার দেখতে দেখতে ২৭টা দিন পেরিয়েও গেল। মীরা এখন তার মামার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর ডেনভারে আছে। এই শহরটি রকি পর্বতমালার ফ্রন্ট রেঞ্জের ঠিক পূর্ব দিকে উচ্চ সমভূমির পশ্চিম প্রান্তে দক্ষিণ প্লেট নদীর উপত্যকায় অবস্থিত। এই চমৎকার শহরটিতেও সে মন বসাতে পারছে না। তার অতি প্রিয় মানুষগুলোদের জন্য বুকটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে এক মনের ডেন্ডাল শহরের রাস্তার দিকে তাকিয়ে আছে মীরা। এটা এখন তার প্রতিদিনের রুটিন হয়ে গেছে এই ২৭ দিনের মধ্যে। চেহারার ভাঙন ধরে গেছে মেয়েটার, চোখের নিচে কালি পড়ে গেছে। রাতে ঠিকঠাক ঘুম হয় না হওয়ার কারণে। প্রথম দিন আহাদ সাহেব মীরাকে নিজের বাড়িতে দেখে ভূত দেখার মতো চমকে গেলেও পরক্ষণে খুশি হয়েছিলেন। অতপর এদিক সেদিক তাকিয়ে তুর্যকে খোঁজেন, কিন্তু তাকে কোথাও দেখতে পান না তিনি। তবে মীরার থেকে বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়ানো শুভকে দেখে উনি ওনার ভ্রু জোড়া কুঁচকে নিয়ে মীরাকে জিজ্ঞেস করেন সে তুর্যের সাথে এসেছে কি না। তবে মীরা আহাদ সাহেবের মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে দুপাশে মাথা নাড়িয়ে না জানিয়েছিল। তাতে তিনি চোখ বড় বড় করে পুনরায় জিজ্ঞাসা করেছিলেন, তবে সে শুভর সাথে এসেছে কিনা। মীরা শুকনো ঢোক গিলে ওপর নিচ মাথা নাড়ে, যার ফলস্বরূপ আহাদ সাহেব রেগে যান। শান্ত মানুষ রেগে গেলে মুশকিল। মীরা আগে থেকে জানতো এত দূর সে একা শুভর সাথে এসেছে জানলে ভীষণ রাগ করবেন তার মামা। আর তাই হলো। সেদিন উনি রেগে মেগে আদরে ভাগ্নিকে অনেক কিছু বলেছিলেন। তা দেখে শুনে শুভ থাকতে না পেরে আহাদ সাহেবকে জোর করে বাইরে টেনে নিয়ে গিয়ে কি বুঝিয়েছিল আজও জানে না মীরা। তবে তার মামা একেবারে শান্ত হয়ে গিয়েছিলেন। অতপর মেয়েটার কাছে এসে অনেক আদরের সাথে চোখের পানি মুছিয়ে দিয়েছিলেন। মীরার ক্লান্ত দুটি নয়ন জুড়ে রাজ্যের ঘুম এসে ভর করেছে এখন, তাই রুমে চলে আসলো সে। অতপর দেয়ালে টাঙানো ঘড়িটির দিকে চোখ বুলালে দেখে 2:55 বাজে। ভোর হতে দেরি নেই, তাই সময় ব্যয় না করে ক্লান্ত জীর্ণ শরীরটা বিছানায় এলিয়ে দিল মেয়েটা। খুব বেশি সময় লাগলো না তার গভীর ঘুম হতে। গভীর ঘুমে থাকা সত্ত্বেও মীরা অনুভব করতে পারছে কারো পুরুষালী পুরো ওষ্ঠের ছোঁয়া।
যা তার ঘাড় কাঁধ বেয়ে গালের কাছে উঠে পড়েছে। সর্বাঙ্গ কেঁপে ওঠে তার। ইতিমধ্যে তার পাতলা অধর যুগলো আঁকড়ে ধরেছে সেই শক্ত অধর দ্বারা। হাঁপিয়ে ওঠে মেয়েটা, তবে সে ঘুম ভেঙে আঁখি জোড়া মেলতে পারে না। সকালে চোখ থেকে ঘুম ছাড়াতে ছাড়াতে 10টা বাজল মীরার। সে উঠে 2 হাত ভাঁজ করে বুকে জড়িয়ে বসলো বিছানা মধ্যখানে। হঠাৎ তার কিছু একটা মনে পড়তে হন্তদন্ত হয়ে ছুটল ড্রেসিং টেবিলের সামনে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সামনে থাকা মস্ত দর্পণে। না, কোনো কিছু অস্বাভাবিক লাগছে না। একটা শুকনো ঢোক গেলে সে। অতপর ভাবে, তার মানে ওসব কী ছিল? সবই তার মনের ভ্রম। আপনা আপনি চক্ষু জোড়া বড় বড় হয়ে যায় তার। আবার একটা ঢোক গিয়ে মনে মনে ভাবে, এও সম্ভব? আস্তে ধীরে সিঁড়ি দিয়ে নামছে মীরা। ততক্ষণাৎ কোত্থেকে ঝড়ের বেগে কেউ একজন এসে তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। আচমকা এমন হওয়াতে ভড়কে যায় মীরা। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিচ্ছিল সে, তবে সিঁড়ির রেলিং ধরে কোনো রকমে নিজের ভারসাম্য রক্ষা করে ফেলে। সেই সকাল ভোর থেকে অপেক্ষা করছি তোর ঘুম ভাঙার, কিন্তু মহারানী সারা রাত ধরে কোনো কার্যসিদ্ধি উদ্ধার করেছিল যে উঠতে এত দেরি? মীরাকে ছেড়ে দিয়ে বুকে 2 হাত গুজে ভ্রু জোরে নাচিয়ে বলে মিলি। অচানক মিলিকে এভাবে দেখে অবাকের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে যায় মীরা। একদম স্থির হয়ে গেছে মেয়েটা। আসলে ও বোঝার চেষ্টা করছে যা দেখছে তা সত্যি নাকি ভোর রাতের মতো মনের ভ্রম। কিন্তু না, এটা ভ্রম নয়। সত্যি সত্যি তার মিলিবু তার সামনে দাঁড়িয়ে আছে। এটা বোঝার সঙ্গে সঙ্গে মীরা মিলির উপরে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে ওঠে। এই পাগলি, কাঁদছিস কেন? কান্না থামা, নয়তো চলে যাবো আজই। মিলির শান্ত ধমক শুনে থেমে যায় মীরা, তবে তার ফুপানো বন্ধ হয় না। চল, কিছু খেয়ে নিবি। চেহারার কি হাল করেছিস? ড্যাডে কি তোকে খেতে দেয় না? মিলির কথায় কান্নারত অবস্থাতেই ফিক করে হেসে ফেলে মীরা। অতপর হাত দিয়ে কিছু একটা ইশারা করলে মিলি উত্তর দেয়, সাহেবরা এখন ঘুমে বিভোর। অস্থিরতায় সারা রাত চোখের পাতা এক করতে পারেনি সে। মিলির মুখে সাহেবেরা কথাটি শুনে ভ্রু জোড়া কুঁচকে নেয় মীরা। তবে কিছু ভাবার আগেই তাকে মিলির টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। ডাইনিং টেবিলে বসে একা একা খাচ্ছে মীরা। মিলি তো ব্যস্ত টেবিল সাজাতে। আজ নানা পদে রান্না হয়েছে। মামার একটা মাত্র জামাই বলে কথা, খাতে যত্নের ত্রুটি কি করে রাখে, এইসব ভেবে চলেছে মীরা। তার ভাবনার মাঝে আবারও তার প্লেটে খাবার তুলে দেয় মিলি। সঙ্গে এক গাদা ধমক দিতেও ভোলে না, এভাবে তাকিয়ে লাভ নেই, সবটা খেতে হবে। আয়নার সামনে গিয়ে একবার নিজের চেহারাটা দেখেছিস? কি হাল করেছিস নিজের? আমি তো নিজেই খাওয়াতাম, তবে নতুন জামাই প্রথম এ বাড়িতে এসেছে, তার তো খাতির যত্নের ত্রুটি রাখলে চলবে না ডিয়ার। মিলের কথায় পিঠে মীরা মুখ বাঁকিয়ে কিছু ইশারা করতে যাচ্ছিল, তবে ওই সিঁড়ি দিয়ে কারো পদাচরণের আওয়াজ পেয়ে মাথা নিচু করে নেয়। সে পারবে না ভাইয়ের চোখে চোখে রাখতে। আর ভাইয়া নিশ্চয় ভীষণ রেগে আছে তার ওপর। হ্যাঁ, রেগে আছেই তো, নতুবা একবার হলেও তাকে একটা কল দিয়ে খোঁজ নিত। ভাইয়ার জন্য পাহাড় সমান অভিমান জমে গেছে মীরার ছোট্ট হৃদয়ে, যা সহজে গলবে না। কিন্তু মেয়েটা কি জানে, তার ভাইয়া প্রিয় বন্ধুর কেবল শর্ত পূরণ করেছে মাত্র, এর বাইরে কিছুই না। সে পদাচরণ ক্রমে ডাইনিং টেবিলের নিকটে এগিয়ে আসছে। মীরা জানে তার ভাইয়া আসছে, তবে তার সঙ্গে আরও একজনের পদাচরণ সে অনুভব করতে পারছে। একজন তার ভাইয়া, তাহলে আরেকজনকে মামা। কিন্তু উনি তো বাড়িতে নেই। তিনি তো গেছেন একটা দরকারি কাজে। সেই সকালে যাওয়ার আগে তিনি মীরাকে টেক্সট করে জানিয়ে গেছেন। তা না হলে আবার ওনার ছোট মামুনিটা রাগ করে বসবে কি না। যে যার মতো করে খাচ্ছে উপস্থিত সবাই, আর মিলি এটা সেটা তাদের প্লেটে তুলে দিচ্ছে। মাহির গম্ভীর সুরে একবার তাকেও বসে খেয়ে নিতে বলে, কিন্তু মেয়েটা কৌশলে নাকচ করে দেয়। মীরা খাবার খাচ্ছে কম, সেগুলো নিয়ে নাড়াচাড়া করছে বেশি। তা আর চোখে পরক করছে মাহির, তবে কিছু বলতে পারছে না বন্ধুর শর্তের জন্য। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা। আজ এতদিন ধরে আবারও সেই অতি পরিচিত ফোনের রিংটন শুনে চমকে ওঠে মীরা। তার অন্তরাত্মা কেঁপে ওঠে থরথর করে, যা বাইরে সবার কাছে অপ্রকাশিত। আস্তে করে সামান্য চোখ তুলে সামনে তাকালে সত্যি সত্যি দেখতে পায় তুর্য চৌধুরীকে। কেমন লাল লাল চোখ নিয়ে তার দিকে দৃষ্টি তাক করে ফোনটা কানে ধরে। গলার বেশ গাম্ভীর্য বজায় রেখে বলে, হ্যাঁ মম, সময় মতো পৌঁছেছিলাম। তুমি অত ভেবো না, আর কোনো ভুল নয়। যে কাজের জন্য এসেছি সেটা তো 100% করে ছাড়বো। চলো ঠিক আছে, তোমাকে আবার পরে কল ব্যাক করছি। কেটে গেল ফোন কল।
বন্ধ হয়ে গেল কথা। তবে মীরার বুকে যে তুফান উঠেছে সেটার কি হবে? মীরা চায় লোকটা ভালো থাকুক, তাই বলে নিজেকে এত কষ্ট দিয়ে নয়। মেয়েটা ভাবছে, হায়, সে এ কোন হৃদয়হীন মানবকে ভালোবেসেছে? মানুষ কতটা জঘন্য হলে সব কিছু জানা সত্ত্বেও এভাবে ডিভোর্স দিতে ভারতবর্ষ ছেড়ে সুদূর ভেন্ডাস শহরে ছুটে আসে। লোকটাকে সত্যি বোঝেনি সে চায় না তাকে ডিভোর্স দিতে, তাই তো তার এভাবে চলে আসা। তবে সে তো তাকে জানিয়ে দিয়েছে সে আর তার লাইফে ফিরবে না, কোনো দিনও ফিরবে না। তবে এসব কেন? কেন? কেন কেন? রাগে দুঃখে অভিমানে আর বসে থাকতে পারে না মীরা। ওভাবেই একটু হাতে দৌড় দেয় উপরে। দুঃখ, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই শব্দটির সাথে পরিচিত নয়। দুঃখ তো সকলের জীবনে আসে, আবার চলেও যায় একটা নির্দিষ্ট সময়ে। তবে যখন যায় তখন দিয়ে যায় আনন্দ, সুখ আর একরাশ ভালো লাগা। কিন্তু মীরার বেলায় ভিন্ন। তার দুঃখ চলে যায় ঠিকই, তবে তাকে দিয়ে যায় কষ্ট আর নির্জন একাকী রাতে ফেরার জন্য একগাদা দীর্ঘশ্বাস। এটাই মনে করে মীরার অবুঝ অভিমানী মন। ফ্লোরে বসে দুহাঁটু বুজে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছে মীরা। সে মনে মনে তার মহান আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরার তৌফিক চাইছে। এমত অবস্থায় রুমের বাইরে কারো উপস্থিতি টের পেয়ে বা হাত দিয়ে চোখ মুখ মুছে উঠে দাঁড়ায় সে। তখনও তার ডান হাত এঁটো অবস্থায় রয়েছে। মীরা তার কষ্টগুলো কাউকে দেখাতে চায় না, তাই তখন নিজ থেকে ওভাবে চলে আসলেও এখন নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে। কিন্তু না, তুর্য তাকে বোধ হয় স্বাভাবিক হতে দেবে না। তাই তো দরজার সামনে তার 5 ফুট 10 ইঞ্চি জিম করা শক্তপোক্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মীরার মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। সে তার মতো ঠায় দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি নিবন্ত দরজায় সুতাসুতি দাঁড়ানো তুর্য দৃষ্টিতে। মেয়েটা ভেবে নিয়েছে তুর্য তাকে এখন কি বলতে এসেছে, কিন্তু তার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে ডক্টর তুর্য চৌধুরী বড় বড় পা ফেলে এসে আচমকা তাকে শক্ত করে জড়িয়ে ধরে, যার ফলস্বরূপ কিঞ্চিত ব্যথা পায় মেয়েটা। সেই কিঞ্চিত ব্যথাটা ধীরে ধীরে আরও জোরালো হয়। তার সাথে বাঁচতে থাকে কাতর কণ্ঠে বলা তুর্যর কথা, আই এম সেলফিশ, ইয়েস মীরা, আই এম সেলফিশ, সো আই নিড হার দিস টু স্টে ওয়েল। তুর্যর বলা একটি মাত্র শব্দ শুনে বীরের সারা শরীরে জমে যায়। কিছুক্ষণের মধ্যে থেমে যায় তার সারা দুনিয়া, স্তব্ধ হয়ে যায় সে। তবে তার সারা শরীরে জমে গেলেও বুকের বাঁ পাশটার ভিতরে থাকা যন্ত্রণাটা অস্বাভাবিকভাবে লাফাতে থাকে, যেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে তুর্য। কিছুক্ষণ এভাবে থাকার পর সে ছেড়ে দেয় মীরাকে। এতে যেন মেয়েটা ভিতরে ভিতরে হাঁপ ছেড়ে বাঁচে। তুর্যর কয়েক সেকেন্ড মীরার চোখের দিকে তাকিয়ে মেয়েটার গালের দুপাশে নিজের দু হাত রাখে। অতঃপর সামান্য ঝুঁকে মীরার কপালে কপাল ঠেকায়। মেয়েটার মুখটা তার দিকে অল্প উঁচু করে, যার ফলস্বরূপ মীরার অধর গিয়ে ঠেকে তুর্য শুষ্ক অধরে। ভিতর থেকে কাঁপুনি উঠতে চায় মীরার, তবে সে তাতে দাঁত চেপে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করে। তুর্য ওভাবে মীরার অধরে নিজের অধর ছোঁয়া অবস্থায় বলা শুরু করে, আমার এই তুমিটার প্রয়োজন বউ পাখি। ভোরের সূর্যোদয় নির্জন রাতের সঙ্গী হিসাবে এই তুমিটার প্রয়োজন। দুঃখের সময় সুখী হতে এই তুমিটার প্রয়োজন। আমার এই দগ্ধ হৃদয়টাকে পুরোপুরি সারাতে এই তুমিটার প্রয়োজন। একাকী বিকেলে আমার পাশে এই তুমিটার প্রয়োজন। আমার ইহকাল পরকাল সব কালেই তুমিটার প্রয়োজন। ইয়েস, ইউ নিড দিস। থামে তুর্য, অতপর লম্বা শ্বাস টানে। মীরা তখনও স্তব্ধ, সে বিশ্বাস করতে পারছে না নিজের কানকে। তবুও শুনে চলেছে লোকটার কথা। মীরা, আমি হেরে গেছি, নিজের জেদের ওপর আমি হেরে গেছি। এইবার হেরে গিয়ে উপলব্ধি করতে পেরেছে হারের মধ্যে রয়েছে জিতে যাওয়া সুখ। প্রথমবারের মতো আমি হুট করে ভালোবাসায় পড়তে চাইনি, ঠকে যাওয়া ভয়ে। তবে বিশ্বাস করো, নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে চাই তোমায়। ভালোবাসার পরিমাপে তোমার ওজন বেশি হলেও নিজেকে তোমার সমকক্ষ করতে চাই। জানি আমার প্রতি তোমার রয়েছে সীমাহীন অভিযোগ, সে অভিযোগের নিচে নিজের ভালোবাসাকে পিষে ফেলাতে চাই না। আমার প্রতি তোমার সমস্ত রাগ অভিযোগকে ক্ষমা করো। একটু থেমে একটা শুকনো ঢোক গেলে তুর্য, অতপর মীরাকে জিজ্ঞেস করে, করবে তো এই অধমকে ক্ষমা? নিজেকে আর আমার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করবে না তো? কি হলো বলো? আর আমার থেকে দূরে যাবে না তো? তোমাকে ছাড়া আমার শ্বাস নিতে কষ্ট হয়, বুক ভারী হয়ে আসে, এই যে এখানটায় যন্ত্রণা হয়। শেষের কথাটা বুকের বাঁ পাশটায় তর্জনী আঙ্গুল তাক করে বলল তুর্য। নিজের আবেগকে আর ধরে রাখতে পারল না মীরা, আচমকা হু হু করে কেঁদে উঠল। কি করে পারবে সে তার কাঙ্ক্ষিত পুরুষটির থেকে দূরে থাকতে, যেখানে লোকটা এত গভীরভাবে ভালোবাসার স্বীকারোক্তি করছে? এই লোকটাকে দেখেই তো তার মধ্যে প্রথম প্রণয় ঘটেছিল। কেঁপে উঠেছিল তার ছোট্ট হৃদয়খানি, যা তা আর কোনো পুরুষের জন্য অনুভব করে না।
আচমকা মীরাকে এভাবে কান্না করতে দেখে বিচলিত হয় তুর্য। ধক করে ওঠে তার হৃৎপিণ্ড। অস্থির কণ্ঠে সে শুধায়, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুর্যর করা প্রশ্নে কোনো রকম পাত্তা দিল না মীরা। সে তুর্যর চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ থেকে হুট করে শক্ত করে জড়িয়ে ধরল তার স্বপ্নের পুরুষটিকে। পিঠের উপরে শুভ্র গেঞ্জিটাকে নরম দুহাতের মুঠোয় পুড়ে নিয়ে শক্ত করে ধরল। ফলে মেয়েটার হাতে থাকা সমস্ত এঁটো লাগলো তুর্যর গেঞ্জিতে। তুর্য বুঝে নিয়েছে মেয়েটার কান্নার কারণ, সঙ্গে পেয়ে গেছে সে তার প্রশ্নের উত্তর। আর কিছু বলে না সে, শুধু শক্ত করে সেও নিজের সাথে জড়িয়ে রাখে মেয়েটাকে। কেটে গেছে বেশ কয়েক মিনিট, থেমে গেছে মেয়েটার কান্না, তবে এখনো ফুফানো বন্ধ হয়নি তার। এবার তুর্য মীরাকে নিজের বুক থেকে টেনে সোজা করে দাঁড় করালো। অতপর মেয়েটা কিছু বুঝে ওঠার আগে আচমকা তুর্য নিজের অধর ডুবিয়ে দিল মেয়েটার অধরে। তরক করে ওঠে মীরার হৃৎপিণ্ড তার কাঙ্ক্ষিত পুরুষটির থেকে আচমকা প্রণয়ে। কিন্তু আজ প্রথমবারের মতো নেই কোনো হিংস্রতা, আছে কেবল উন্মাদনা, যার কারণে লাজে মূর্ছা যায় মীরা। নিজে কোনো রকম সাড়া দিতে পারে না। দাঁড়ানো মুশকিল হয়ে পড়ে মীরার। সারা শরীরে তার কেঁপে কেঁপে উঠছে। তার টের পেয়ে তুর্য মেয়েটাকে আরও কাছে টেনে আনে। অতপর নিজের সাথে শক্ত করে চেপে ধরে। তখনও তারা চুম্বনরত অবস্থাতেই আছে দুজনে। বাড়ি থেকে খোশ মেজাজে বেরিয়েছে রিজওয়ান। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। কড়া রোদে চারদিক ঝলমল করলেও গায়ে চামড়া ঝলসে যাওয়ার উপক্রম। তবে সেটা তোয়াক্কা না করে রিজু তার বাইক ছুটিয়েছে বুশরার কলেজের রাস্তার দিকে। না, সে বুশরার জন্য যাচ্ছে না, সেখানে একটা দরকারি কাজে যাচ্ছে ছেলেটা। তবে সেখানে সে দেখতে পায় বুশরাকে। কলেজের গেটের থেকে সামান্য দূরে দাঁড়িয়ে মেয়েটা কতগুলো বন্ধু বান্ধবীদের সাথে ফুচকা খাচ্ছে মজা করে। তবে তার খাওয়ার স্বাদ মেটাতে সেখানে উপস্থিত হলো রিজু। সে সোজা গিয়ে বুশরার পাশে দাঁড়ালো। অতঃপর তাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, এই ভর দুপুরে তুমি কি খাচ্ছ? নিজের পাশে রিজুকে দেখে চমকে গেলেও ছেলেটাকে কিছু বুঝতে না দিয়ে বুশরা পাল্টা প্রশ্ন করে, আপনি এখানে কি করছেন? এই স্বভাব তোমার গেল না? না মানে? মানে খুব সহজ। এই যে তোমাকে আমি প্রশ্ন করলাম, সেটার উত্তর না দিয়ে উল্টে আমাকে প্রশ্ন করছো, এটা কি ভদ্রতার মধ্যে পড়ে? এখন কি আমাকে আপনার কাছ থেকে ভদ্রতা শিখতে হবে? অবশ্যই হ্যাঁ। তুমি যদি না জানো তাহলে আমাকে শেখাতে হবে না। আফটার অল তুমি আমার প্রিয় স্যারের বোন বলে কথা। প্রথমে রিজুকে বুশরার পাশে দাঁড়াতে দেখে অবাক হয়ে যায় বুশরার বন্ধু বান্ধবীরা। পরক্ষণে রিজুর কথা শুনে তারা বুঝে যায় এরা পূর্ব পরিচিত। তবে তারা এদের দুজনের কথোপকথন শুনে মুচকি মুচকি হাসছে। তা টের পেয়ে বুশরা তাদের দিকে কটমট করে তাকায়। অতঃপর ফুচকাওয়ালা কাকুকে দাম মিটিয়ে হাঁটা দেয় উল্টো দিকে। তা দেখে রিজু বিড়বিড় করে বলে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা, বন্ধু বান্ধবীদেরও দেখছি ছাড় দেয় না। উফ, মান অভিমানের পালা বোধহয় শেষ হলো এবার। তাই তো মীরা তার ভাইয়ার গা ঘেঁষে বসে আছে। ভিতর ভিতর তার পাহান সমান অভিযোগ গলে গেলেও উপরে উপরে ঠিক ওই গাল ফুলিয়ে রেখেছে মেয়েটা। তা দেখে মাহির অসহায় দৃষ্টিতে তাকায় তুর্যর পানে। তবে বন্ধু তার দিকে একবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকায়। অতঃপর ডেভিল মার্কা হাসি দিয়ে নজর ফিরিয়ে নিয়ে মামা শ্বশুরের সাথে পুনরায় কথা বলতে উদ্যোগী হয়। তুজোর এমন গা ছাড়া ভাব দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে মাহির। অতঃপর বিড়বিড় করে বলে, শালা, আমার সময়ও আসবে একদিন, সেদিন দেখে নেব তোকে। আমার নামও মাহির আহমেদ খান। কিছুক্ষণ পূর্বে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে মাহিরা দুই বন্ধু মিলে গার্ডেনে একটু হাঁটাহাঁটি করছে। মাহির লক্ষ্য করে তুর্যর ভেতর থেকে একগাদা খুশির ঝিলিক উপচে আসতে চাইছে। তাদেরকে মুচকে হাসে মাহির। অতঃপর তুর্যকে প্রশ্ন করে, কি ব্যাপার ব্রো, এত খুশমেজাজ, কাহিনী কি? মাহিরের এমন প্রশ্ন শুনে চোখ ছোট ছোট করে তাকায় তুর্য। অতঃপর উত্তর দেয়, আমার বউকে আজ চুমু খাওয়ার নাম করে কামড় দিয়েছি, তাই এত খুশি লাগছে। তুর্যার কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় মাহির। সঙ্গে খুক খুক করে কেসে ওঠে সে। অতি কষ্টে নিজেকে সামলে দাঁতে দাঁত চেপে বলে, ভুলে যাস না তুর্য, তোর বউ আমারই ছোট বোন। অতঃপর মনে মনে ভাবে, ঘাটতারা ঠোঁটকাটা তুর্যের সাথে তাকে এখন থেকে মেপে মেপে কথা বলতে হবে, নতুবা আবারও তাকে কোন লজ্জায় ফেলে দেয় তার কোনো ইয়াত্তা নেই। আজ মীরাও তার জন্য বরাদ্দ রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে একলা। তবে অন্য রাতের মতো আজ নেই তার আঁখি জোড়ায় কোনো অশ্রু, বরং তার পানপাতার ন্যায় বদনে ছড়িয়ে আছে একরাশ খুশি। ঠোঁটে লেগে রয়েছে মুচকি হাসি, যা আগে সচরাচর দেখা যেত না। তুজোর রুমে এসে মীরাকে না দেখে ভ্রুজোড়া কুঁচকে নিল। অতপর বারান্দায় গিয়ে পা বাড়ালো। হ্যাঁ, মিসেস তুর্য চৌধুরী ওখানেই আছে।
মুচকে হাসে তুর্য। অথবা পেছন থেকে গিয়ে মীরার শাড়ির ফাঁকে হাত গলিয়ে মেয়েটার নরম পেটে অল্প একটু চাপ দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়, যার দরুন তার মাথা গিয়ে ঠেকে তুর্যর প্রশস্ত বুক ছাড়িয়ে থুতনিতে। কেঁপে ওঠে মীরা, তার সারা শরীর অবসর উপক্রম। আঁখিজোড়া বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয় মেয়েটা। মীরার অবস্থা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসে তুর্য। অতপর মীরার কানে হালকা করে অদর ছুঁয়ে কণ্ঠ খাদে ফেলে বলে, শাড়িতে তোমার অনেক সুন্দর লাগছে। নিজের জন্য তুর্যর মুখে প্রশংসা শুনে শর্মে মূর্ছা যায় মীরা। লাজে রাঙা হয় তার বদন। লোকটার ভালো লেগেছে, কিন্তু সে তো পড়তেই চায়নি। তার মিলিবু তাকে জোর করে নিজের একটা শাড়ি পরিয়ে দিয়েছে। এতক্ষণ অস্বস্তি লাগলেও এখন ভালো লাগছে মীরার। হয়তো সবই স্বামীর প্রশংসার কামাল। ভাবনার মাঝে মীরা খেয়াল করে তার পেটের উপরে তুর্যর শক্ত হাতটা আরও শক্ত হয়ে চেপে বসেছে। নিঃশ্বাস আটকে আসতে চাইছে তার। এমত অবস্থায় তুর্যর একটা প্রশ্ন তার কর্ণপাত হয়, বউ পাখি, একটা গান শুনবে? বউ পাখি শব্দটায় কি এমন জিনিস মেশানো আছে যা মীরার শরীরের সমস্ত কোণে সুখের তরঙ্গ আছড়ে পড়ছে? জানা নেই তার, তবে আজ সে অনুভব করতে পারছে পৃথিবীতে সব থেকে সুখী ব্যক্তিদের মধ্যে সে একজন। কি হলো, শুনবে না? তুর্যের গলায় অস্থিরতা। হুম। কাপা কাপা গলায় মুখ থেকে এহেন শব্দ বের করে মীরা, সঙ্গে মাথাটা ওপর নিচ করে। মীরাকে ছেড়ে দেয় তুর্য, ফলে চমকে ওঠে মেয়েটা। পেছন ঘুরে দেখে মানুষটা দুটো পকেটে দুহাত ভরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। তা দিকে মীরা খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। তার কানে ভেসে আসে কোনো রকম মিউজিক ছাড়া তুর্যর গাওয়া গান। গান গাওয়া শেষ করে তুর্য প্রখর ও মনোযোগী দৃষ্টিতে পুনরায় মীরা পা থেকে মাথা অবধি দেখে নেয়। মেয়েটা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল এতক্ষণ। এক পা করে এগিয়ে যায় তুর্য মীরার নিকট। অতঃপর আচমকা চট করে কোলে তুলে নেয় মেয়েটাকে। এদিকে চমকে ওঠে মীরা তুর্যের এহেন কার্যে। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটার মাথা এসে ঠেকে নরম তুলতুলে বালিশে। অতঃপর লোকটা তার গায়ের ওপর আছোয়া হয়ে গায়ের রক্ত ছলক করে ওঠে মেয়েটার। শুরু হয় হাত পায়ে টালমাটাল তাণ্ডব। তুর্যের চোখে রয়েছে নেশা, যা মীরাকে সুস্থ থাকতে দিল না। পেটানো শরীরের নিচে থরথরে কেঁপে উঠল মেয়েটা। তুর্য পরপর মীরার কপালে, বন্ধ চোখের দুটি পাতায়, নাকে, রক্তাক্ত গালে চুমু এঁকে দেয়। অতপর কণ্ঠ খাদে ফেলে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে সুধ হয়, যদি এই মুহূর্তে তোমাকে নিজের করে চাই, তবে কি তুমি রাগ করবে? তড়া করে ওঠে মীরা হৃৎপিণ্ড। মানুষের প্রশস্ত চওড়া বুকের নিচে হাঁসফাঁস করে ওঠে মেয়েটা। তা দেখে তুর্য উঠে যেতে নেয়, তবে পারে না। মীরা তার ডান হাত দিয়ে তুর্যের শার্টের কলা শক্ত করে চেপে ধরে আছে, আর অনবরত দুপাশে মাথা নেড়ে চলেছে। তা দেখে মুচকে হাসে তুর্য। অতঃপর ঝাঁপিয়ে পড়ার মতো পড়ে মীরার ওপর, এবং তার উষ্ণ অধর ঘূর্ণিঝড় বইয়ে দেয় তার গলার ভাঁজে। হাত হয়ে ওঠে অবাধ্য। মীরা একটা সময় সরে নেয় সবটা। বিলম্ব হলো কাঙ্ক্ষিত পুরুষের কাঙ্ক্ষিত ছোঁয়ায় ধাতস্থ করে নেয় নিজেকে। অতঃপর স্বামী নামক ভালোবাসার মানুষটির নিকট সহাসে সমর্পণ করে নিজেকে। তার শীর্ণ দুটি হাত দিয়ে আঁকড়ে ধরে তুর্যর উন্মুক্ত চওড়া পিঠ। ভোর 3:05। দেয়ালে টাঙানো ঘড়িটির পানে নজর বুলিয়ে সময়টা দেখে নিল তুর্য। অতঃপর তার বুকে মাথা রাখা মীরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তৃপ্তিময় হাসি হাসল লোকটা। আসছে পরিপূর্ণ স্বর্গীয় সুখের সন্ধান পেয়েছে সে তার বউ পাখির মাঝে। তুর্য মীরাকে তার বুক থেকে টেনে মুখের কাছে নিয়ে আসে। ঠিক তখনই আচমকা আঁখে জোড়া খুলে তাকায় মীরা। মীরাকে চোখ খুলতে দেখে তুর্য একটা ভুবন ভুলানো হাসি উপহার দেয় তাকে। অতঃপর তার বউ পাখি মুখটা দুহাতের আঁচলে ভরে হালকা করে অধরে অধর ছুঁয়ে বলে, বউ পাখি। হুম। তুর্যর লোমশ বুকে নাক মুখ ঘষে মীরা, এখানে 1 সপ্তাহ থেকে আমরা ইন্ডিয়া ব্যাক করছি। টিকিট কনফার্ম হয়ে আছে। তুর্যর কথা শুনে মলিন হয়ে যায় মীরার মুখ। হাসি আর লজ্জা মিশ্রিত অদরখানা আধার নেমে আসে তার। মীরার নিমিষে কালো হয়ে যাওয়া মুখখানি দেখে বিচলিত মানুষটা অস্থির হয়ে প্রশ্ন করে, কি হয়েছে বউ পাখি? তুমি আমার সাথে যাবে না? এই মেয়ে, কিছু বলছো না কেন তুমি? হু হু করে কেঁদে ওঠে মীরা। গায়ে সর্বশক্তি দিয়ে তুর্যকে আঁকড়ে ধরার চেষ্টা করে। তুর্য আবারও কিছু বলতে যাবে, তখনই তার মনে পড়ে যায় তার মায়ের বলা কথা, তুর্য বেটা, মীরা আমার জন্য চলে গেছে। ওকে আমি যা নয় তাই বলে অপমান করতাম, তাই হয়তো বাচ্চা মেয়েটা সহ্য করতে না পেরে চলে গেছে। তুর্য বাবা, তুই আমার ছোট বৌমাটাকে তার নিজের বাড়িতে আনার ব্যবস্থা কর। আমি ওর কাছে ক্ষমা চাইব। তুর্যর অগোচরে মীরাকে তার মম অপমান করতো শুনে খারাপ লাগে তার, তবে তার মম অনুতপ্ত ভেবেই ভালো লাগে তুর্যর। সে কি কম অপমান করেছে মেয়েটাকে? শুধু অপমানই বরাদ্দ রাখেনি সে, গায়ে হাত পর্যন্ত চুলেছে মেয়েটার।
মীরার হেঁচকে তুলে কান্নার আওয়াজে ভাবনার জগৎ থেকে বাইরে আসে তুর্য। অতঃপর মীরার চুলে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত ধীর কণ্ঠে বলে, বউ পাখি, বাড়ির সবাই তোমার ফেরার অপেক্ষায় আছে। আর মম তো কেঁদে দিয়েছে তার ছোট্ট বৌমা আসছে না দেখে। তারপরও তুমি যাবে না? এবারে মীরার চোখ তুলে তাকায় তুর্যর পানে। চোখে তার অনেক প্রশ্ন। সেই প্রশ্ন নিমেষে পাহাড় ফেলে দেয় তুর্য। মম অনুতপ্ত বউ পাখি। মম নিজেই ভুল বুঝতে পেরেছে। আর আমার মনে হয় অনুতপ্ত ব্যক্তিদের ক্ষমা করা উচিত, যেমন আমাকে করেছো। মীরার আঁখে জোড়া পানি টিকচিক করছে। তার মুখে ফুটে ওঠে হাসির ফোয়ারা, যা তুর্যের প্রশস্ত বুকে শান্তির তরঙ্গ খেলে যায়। চনমনে হয়ে ওঠে তার চিত্ত। দুহাত দিয়ে আঁকড়ে ধরে তার বউ পাখিকে। ওভাবে কেটে যায় অনেকটা সময়। অতঃপর নীরবতা ভেঙে তুর্য আমতা আমতা করে বলে, এই বউ পাখি, তোমাকে কিছু জানানোর আছে। আসলে সেদিন শপিং মলে পার্কিং লটে সেই মেয়েটা। সম্পূর্ণ কথাটা করতে পারে না তুর্য। তার আগে মীরা তার মুখ চেপে ধরে, যার ফলস্বরূপ তুর্যর বাকি কথা মুখে আটকে থাকে, বাইরে বের হয় না। তুর্য খেয়াল করে মীরার আগে ফুসছে, তাই হাত সরিয়ে একটা শুকনো ঢোক গিলে বলে, আরে শোনা তো আগে পুরোটা। মীরা আরও রেগে গিয়ে তুর্যর খাড়া নাকের উপরে কামড় বসায়। অতপর দু হাত নিজের ওপরে রেখে চোখ বুজে একপাশে মাথা নাড়ে, যার অর্থ সে সব জানে। তুর্য মীরার ইশারা বোঝা মাত্র ঝড়ের বেগে বুকের ওপর থেকে তাকে তার নিচে ফেলে। অতপর নিজের দুহাত দিয়ে তার শীর্ণ দুটি হাত চেপে ধরে বিছানার সাথে গম্ভীর সুরে বলে, সুবোধ থেকে শুনেছ না সবটা? আর কি বলেছে ও আমার নামে? তুর্যের বাচ্চা মধ্যে ফিক করে হেসে ফেলে মীরা, আর তা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে তুর্য। হাসির কি হলো? এবার হাসির ফল ভোগ করো জানেমান। বাঁকা হেসে আবারও মীরার মাঝে ডুব দিল তুর্য।